Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান মুখোমুখি। আজ যার মুখোমুখি আমরা হচ্ছি তার পরিচয় নতুন করে দেবার নেই। পুরাণ এবং ইতিহাস এবং শাস্ত্র নিয়ে যার পাণ্ডিত্য আমাদের সারা বাংলার ছড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এমন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করেছি। জানবো ইসকন নিয়ে। যেটু আপনাকে আমাদের চ্যানেলে প্রথম এলেন, আপনাকে স্বাগত জানাই। এনকে ডিজিটালের পক্ষ থেকে আপনি আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনি আমাদের অনুষ্ঠানেও এসেছেন, আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান হয় তাতেও এসেছেন, কিন্তু পর্দায় আজ প্রথম পেলাম আপনাকে। তাই আপনার কাছে জানতে চাইবো ইসকন সম্বন্ধে। ইসকন সম্বন্ধে আমরা প্রায় কিছুই জানি না সাধারণ বাঙালিরা। আপনি যদি ইসকন সম্বন্ধে কিছু বলেন, আমাদের দর্শকরা উপকৃত হন। আমি নৃসিংহ প্রসাদ ভাদুরী, এনকে ডিজিটালের সমস্ত শ্রোতাদের নমস্কার জানাচ্ছি। দেখুন, ইসকন নিয়ে আমাকে সরাসরি প্রশ্ন করেছেন। এই জিনিসের সরাসরি এক কথায় উত্তর হয় না, কারণ একটা ইনস্টিটিউশন, ইসকন একটা ইনস্টিটিউশন, এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, বাংলার নয়, সারা পৃথিবী জুড়ে সেটা আছে। এবং আপনারা জানেন যে আপনার তুলসী গাবার্ড তিনি কিভাবে কৃষ্ণনাম করেন, এই ট্রাম্পের মন্ত্রিসভায় হয়তো আসবেন। কাজেই ইসকন এখন সমস্ত পৃথিবী জোড়া। এদের সুনামের কারণও আছে। আমার প্রথম যখন এদের ভাবনায় সমস্ত পৃথিবী মোহিত হচ্ছে, এরা যেভাবে চিন্তা করেছিলেন, তাতে আমার চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতের একটা লাইন মনে পড়ে, যে চৈতন্য মহাপ্রভুর যে পূর্বাশ্রমের নাম, যখন তিনি সন্ন্যাসী হননি, তার নাম ছিল বিশ্বম্ভর। সেখানে একটা লাইন এই চরিতকারেরা বলেছেন যে নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। অর্থাৎ বিশ্বম্ভর, এই যে বিশ্ব, তাকে সকলকে যদি প্রেম দিতে পারেন, তাহলে আ প্রপার নেম লাইক বিশ্বম্ভর গেটস কনোটেটিভ। প্রপার নেম জেনারেলি কনোটেটিভ হয় না, কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন এই কথাটা তার মুখ দিয়ে বেরিয়েছিল যে নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি, সমস্ত জগৎ কিন্তু এই কৃষ্ণ প্রেমের ভাবনায় যে আজকে নৃত্য চলে, সেটা কিন্তু ইসকন করে দেখিয়ে দিয়েছে। তো দেখুন, একটা জিনিস কি, যে সবকিছুর মধ্যেই একটা, যেমন প্রচারের ক্ষেত্রে বিশেষ করে যখন একটা ধর্মমত প্রচার হয়, এই প্রচারের মধ্যে যিনি প্রচার করছেন কিংবা যাঁরা প্রচার করছেন, তার মধ্যে অনেক কিছু সংযুক্ত হয়। বিশেষ করে মিশন, একটা মিশন যখন হয়, তখন সেটা একটা সংস্থা, একটা ইনস্টিটিউশন করছে, তো একা ব্যক্তিগতভাবে নয়। সেই ইনস্টিটিউশনের কতগুলো সমস্যা কিংবা আমি বলবো যে সেটাকে নিয়ে নানান রকম চিন্তা ভাবনা, ক্রিটিসিজম বলুন, সেটা ভালো কিংবা মন্দ, সব রকমই হয়। লক্ষণীয় হচ্ছে যে চৈতন্য ভাবনা এরা একটু নতুন মোড়কে নিয়ে এলেন। নতুন মোড়কে, সেটা এতটাই আধুনিক
যে মানুষের মন কিন্তু তাতে যেহেতু কন্টেম্পোরারিনেস সেটার মধ্যে থাকে, ফলে সেখানে আগ্রহটা মানুষের বেশি হয়, বিশেষ করে যারা কিছুই জানে না তাদের ক্ষেত্রে। যেমন ইসকন আপনি গেলে পরে আপনি সুস্বাদু নিরামিষ কেক পাবেন এবং নিরামিষ ধরনের অন্যান্য স্বাদু যে সমস্ত খাবার দাবার সেগুলো কৃষ্ণের ভোগে লাগে। তো এইগুলো এইগুলো এই যে মডার্নাইজড একটা মোড়ক আর কি, সেটা কিন্তু সাধারণ মানুষ ভীষণভাবে নিয়েছে। কারণ সাধারণ মানুষ চৈতন্যের ভাবধারা কিংবা কৃষ্ণ প্রেমের যে ভাবধারা তারা যে সকলেই পুরোপুরি বোঝে তা নয়। সেখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি প্রথম থেকে, আমি বারবার বলছি, ইসকনকে তারা যে এইভাবে প্রচার করে নিয়ে যে জায়গাটা তৈরি করে নিয়েছেন, বিশেষত কলকাতা শহরে, আমাদের স্বয়ং রথযাত্রার সময় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এতে যান, রথাগ্রে থাকেন, উদ্বোধন করেন, বোধন করেন, যাই হোক। এইসব জায়গাগুলো যে এইরকম একটা বড় জায়গায় পৌঁছনো, সেটা তাদের ভেতরে যদি বড় ব্যাপারটা না থাকে তাহলে এটা সম্ভব হয় না। ফলে কি হয়, যে কোনো ধর্ম অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে যখন তার সঙ্গে রাষ্ট্র যুক্ত হয়, এবং সেটা প্রায় প্রত্যেক রাষ্ট্রেই এটা হয়েছে। আমাদের যে গৌড়ীয় মঠগুলো, প্রভুপাদ যাকে ওনারা প্রভুপাদ বলেন, সেটা ওনারাই বলেন এবং অন্য কোনো প্রভুপাদ তারা বলেন না। কিন্তু প্রভুপাদ বলতে যাকে বোঝাতো তিনি কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র, যিনি এই সমস্ত চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, এবং তিনি প্রথম এই প্রচারে নিয়ে আসেন এই জায়গায় তাকে স্থাপন করার জন্য। বিভিন্ন জায়গায় ভারতবর্ষে তিনি কিন্তু তার মত প্রচার করতে থাকেন, তিনি প্রভুপাদ। কিন্তু লক্ষণীয় ছিল যে সেই প্রভুপাদকে যাতে আফটার জেনারেশন প্রভুপাদ বলা হয়েছে, সেইখানে কিন্তু ইসকনের যিনি প্রভুপাদ তার নাম কিন্তু আলাদা, এবং তিনি অবধারিতভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাশয়ের অনুগ্রহীত শিষ্য, যিনি অতি অল্প বয়সেই কিন্তু, অল্প বয়সে এই অর্থে বলছি যে ওই বয়সে গিয়ে ভারত জোড়া, আরে বিশ্ব জোড়া যে নাম করতে পেরেছেন, তিনি বিদেশে প্রচারে চলে গেছেন। এটা খুব আনন্দের ব্যাপার ছিল। বিদেশে প্রচার করার জন্য তার ইংরেজির ব্যাপার দরকার হয় এবং তার সেই রকম ভাষণগুলোর দরকার হয়, এবং যেভাবে এককালে আমাদের স্বামী বিবেকানন্দ যেভাবে জয় করেছিলেন, সেভাবে কিন্তু সেই ছাপটা তিনিও ফেলতে পেরেছেন, যাতে করে এই জায়গাটা চলে এসছে। কিন্তু ইসকনের লোকেরাই তাকে প্রভুপাদ বলে। সেই প্রভুপাদ কিন্তু তাদের এটা বলতে শেখালেন না যে প্রভুপাদ একজনই, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। যাই হোক, আমি এই তর্কে যাচ্ছি না, এটা আমার নিজের হয়তো একটু লাগে, কিন্তু তবু আমি সেই তর্কের মধ্যে যাচ্ছি না। কারণ যারা গুরু বলে তাকে মানছেন তাদের দিক থেকে কোনো ভুল নেই, তারা তাকে প্রভুপাদ বলছেন বলে, তাদের কোনো দোষ নেই। যাই হোক, এখানে আমার দ্বিমত কিছু রইল সামান্য। আর তৃতীয় যেটা, যে আমার যেটা একটু খারাপ লেগেছিল,
ইসকনের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যেভাবে তারা ছড়িয়ে পড়ছিলেন এবং ছড়িয়ে পড়েছেন, এখন তো তুঙ্গ জায়গায় উপস্থিত। অন্যান্য যে গৌড়ীয় মঠ, যারা যারা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য পরম্পরায় যেসব গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে কিন্তু তারা আপন করে নিলেন না সেভাবে। এটাও আমার একটু একটু সেই কারণ একই গুরুর অনেকগুলি শিষ্য তারা বিভিন্ন গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, সেখানে তাদের মধ্যেও কিছু কিছু যে গন্ডগোল নেই তা নয়। একজনের বাগবাজার গৌড়ীয় মঠের সঙ্গে ধরা যাক রাসবিহারী মোড়ের যে গৌড়ীয় রিসার্চ ইনস্টিটিউট, সেখানে ভক্তিবিলাস তীর্থ মহারাজ ছিলেন, তাদের হয়তো কিছু কিছু দ্বিমত ছিল, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাশয়ের প্রচারের ব্যাপারে তারা সব জায়গায় কিন্তু একত্র। এখানে আমি দেখলাম যে ওনারা অনেক অনেক গৌড়ীয় মঠ, নবদ্বীপে মাধব গোস্বামী মহারাজের মঠ আছে, ভক্তিবিলাস তীর্থ মহারাজের মঠ আছে, ইত্যাদি ইত্যাদি। তাদের মুখে বারবার শুনতে থাকলাম এই তো মায়াপুর। সত্যি কথা, আমি মায়াপুরে যখন গেছি, ছোটবেলায় আমি নবদ্বীপে বহুকাল ধরে যাতায়াত করি, খুব ছোটবেলা থেকেই। আমার পিতা ঠাকুর পরম বৈষ্ণব ছিলেন, সেই সূত্রে মায়াপুরে গেছি। মায়াপুরে যেতে যেতাম আমরা ওই কাজীর সমাধি, যে কাজীকে চৈতন্য মহাপ্রভু দমন করেছিলেন, সেইটাই একমাত্র ওল্ড একটা রিমেইন্স ছিল, যেখানে একটা বকুল গাছ ছিল, যেটা প্রায় অমরের মতো বহুকাল ধরে আছে। সেই জায়গাটা দেখতে যেতাম এবং দেখতাম প্রথমে একটা মঠ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ওই মাধব গোস্বামী মহারাজের মঠ, কিছু দূর এগিয়ে ভক্তিবিলাস তীর্থ মহারাজের মঠ, এরম করে করে বেশ অনেকটা দূরে দূরে এক একটা গৌড়ীয় মঠ ছিল তখন, যে সময় আমি ছোটবেলায় গেছি। এবং অনেক রাস্তা হেঁটে শেষ গৌড়ীয় মঠটা, সবগুলো গৌড়ীয় মঠই ওইখানে প্রতিষ্ঠিত হয়েছিল, কেন ওনারা মনে করতেন যে মায়াপুর হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। দেখুন, এই যে মায়াপুরী গৌড়ীয় মঠের যে প্রতিষ্ঠা, সেটা কিন্তু একটা সময়ে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাশয়ের এই যে প্রচেষ্টা এবং প্রচার, তাতে একটা সময়ে কিন্তু নবদ্বীপের যে সমস্ত মহাপ্রভু বাড়ি, শ্রীবাস অঙ্গন ইত্যাদি, তাদের মহিমা কিন্তু একটু যেন নিম্ন পর্যায়ে নেমে এসেছিল, যতদূর আমি দেখেছি। মানে সকলে এসে মায়াপুর দর্শন করতে যেত, নবদ্বীপে এসে আবার মায়াপুর দর্শন করতে যেত, যে ওখানে গৌড়ী মঠ আছে, কারণ গৌড়ী মঠগুলো তখন সেই ভক্তি ব্যাপারে প্রচার করছেন সেখানে তারা সবসময়। এবং এই নিয়ে প্রচুর গন্ডগোল এক সময় হয়েছে, যেখানে রাধা গোবিন্দনাথ থেকে আরম্ভ করে অনেকেই সেখানে কলম ধরেছিলেন। সেটা থাক, সেই ব্যাপারের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু আমি দেখলাম তারা যেরকম এই চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত পুরাতন যে জায়গাগুলো, নবদ্বীপের যে জায়গাগুলো, সেগুলো যেন একটুখানি নিম্নভূমিতে যেমন প্রতিষ্ঠিত হলো, সেমনি ইসকন আসার পর এরাও কিন্তু এদের মহিমা যেন খানিকটা খর্ব হয়ে গেল। কিন্তু এদের উচিত ছিল যে এদের সঙ্গে একত্তর হয়ে যাওয়া, তাতে এদেরও মঠগুলোর কিন্তু উন্নতি হতে পারত। কারণ যে কোনো প্রচার কিংবা এর ক্ষেত্রে খুব বড় একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অর্থ। সব জায়গায় সেটা সম্ভব হয় না এবং এনারা সেটা পারেননি। কিন্তু এই অর্থ যে ব্যাপারটা, সেটা ইসকনের মধ্যে যুক্ত হয়, তার আড়ম্বর এবং কি বলবো, একটা প্রচারের মধ্যে যে আড়ম্বর থাকে, সেই সুযোগটা কিন্তু তারা ভীষণভাবে পেয়েছেন। কিন্তু আরম্ভের জায়গাটা একবার বলি, আমার কিন্তু অশ্রদ্ধা কিছু নেই ইসকনের প্রতি, কিন্তু অদ্ভুত কতগুলো রিজিডিটি তারা বলছেন তাদের প্রচারের মধ্যে, যেগুলো আমার কাছে খুব বৈষ্ণবোচিত মনে হয়নি। মানে খুব জোর দিয়ে যে সমস্ত রিজিডিটির কথা বলেন, সেগুলো আমার কাছে খুব গ্রহণীয় লাগে না।
যেমন মাছ মাংস ত্যাগ না করলে কিচ্ছু হবে না ইত্যাদি এসব ধরনের কথাবার্তা বলেন। অনেক গৃহী বৈষ্ণব আছেন যারা মাছ খান কিংবা ইত্যাদি আছেন, তারা কৃষ্ণপ্রেমে কিছু কম নন, এরকম অনেকে আছেন। কিন্তু এই যে রিজিডিটির জায়গাগুলো তারা যখন বলছেন, সেগুলো কিন্তু মানুষ বেশ ভালোভাবে নিচ্ছে। কেননা ওই যে আড়ম্বর, ওই যে শক্তি, ওই যে কথা বলার আদেশের মতো, যেন তাকালেই মনে হয় মানে অনেকটা রাজমন্ত্রীদের মতো যে তিনি আদেশ করছেন কিংবা কৃপা করছেন, তাকালেই মনে হয় কৃপা করছেন। হ্যাঁ, একবার হাতে ছুঁলে মনে হয় বরদান করছেন। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু এসে গিয়েছিল এদের মধ্যে। এটা কিসের ফল তা আমি বলতে পারবো। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজের আরম্ভটা একটু বলি, যে যখন আমি প্রথম মায়াপুরে যাই, তখন আমি নবদ্বীপ কলেজে পড়াচ্ছি। তখন ওখানে আমার এটা একটা অদ্ভুত মজার এক্সপিরিয়েন্স, সেটা বলছি। যে সেখানে যখন যাই, তখন প্রভুপাদের মূর্তি একটা তৈরি হয়েছিল ওই একেবারে মূল মন্দিরে। সেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ আছেন এবং একটা ভেতরে ঢুকতে গেলে আর কিছু তৈরি হয়নি, সেখানে একটা প্রভুপাদের মূর্তি আছে, মানে ইসকনের যিনি প্রভুপাদ তার একটা মূর্তি আছে। সেটা এত লাইফ লাইক দেখে আমি চমকে গিয়েছিলাম যে এরকমও হতে পারে, এইরকম শিল্পকর্ম হতে পারে। ওই ঠিক। যুগে ওরকম কখনো দেখিনি, এখন দেখতে পাই কিন্তু তখন দেখি, অবাক লেগেছিল। তার মধ্যে ওই যে সমস্ত টাইম টু টাইম কীর্তন, ভোগ বিতরণ ইত্যাদির যে জায়গা ছিল, সেগুলো বেশ ভালোই ছিল। কিন্তু আমার প্রথম যাওয়ার সময় আমার একটা উদ্দেশ্য ছিল, যেহেতু আমি বৈষ্ণব বাড়ির একেবারে মানুষ হয়েছি, তো সেখানে গিয়ে আমি যখন ইস্কনের দিকে যাচ্ছি, মানে সবাই চেনে, এইরকম একটা জায়গা তৈরি হয়েছে যে সকলে যে, ও আচ্ছা, নতুন মন্দির ইস্কন, যান ওইদিকে। তো সেইভাবে গিয়ে উপস্থিত হচ্ছি, উপস্থিত হয়ে মন্দির টন্দির দর্শন করার পর ওদের একজন গেরুয়া পরা একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি আবার সাহেব। তো বললাম যে আপনাদের এখানে মহারাজকে, আমরা জেনারেলি মহারাজ বলতে যেটা বুঝি, যে একটা মন্দিরের যিনি সর্বাধ্যক্ষ, যিনি দীক্ষা দান করেন কিংবা এইরকম কিছু, তাকে মহারাজ বলি আমরা সাধারণত। বৈষ্ণব ভাবনায় কিন্তু তাই, বৈষ্ণব ভাবনায় সকল সন্ন্যাসীদেরই মহারাজ বলে না। যখন যিনি সবচেয়ে গুরুর পদে থাকেন তাকেই মহারাজ বলে। বললাম যে এখানে মহারাজ কে? তিনি বললেন আই এম দ্য মহারাজা। আমার সেটা শুনেই কেমন যেন একটু লাগলো, মানে যাই হোক, সকলেই মহারাজ বলে মনে হলো। তো আমি তখন খুঁজছিলাম যাকে, তিনি তখন বোধহয় খুব বিখ্যাত জয় পতাকা স্বামী, তিনি, তার হাত ধরেই এখানে সবকিছু হয়েছে। তো তার সঙ্গে আমি পরিচিত হলাম। পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে যখন তিনি শুনলেন যে আমি নবদ্বীপ কলেজে পড়াই এবং সংস্কৃতের লোক, তিনি বললেন ইউ আর দ্য রাইট পার্সন, তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে তো আমাদের এখানে এসেও এবং তুমি তৈরি করো, তুমি এইভাবে মায়ার বন্ধনে থেকো না। এখন এই যে জায়গাটা, যে তুমি মায়ার বন্ধন, এই যে বলতে আরম্ভ করলেন, এই জায়গাটা আমার প্রথমে যেন কেমন একটু খটকা লাগলো। সব ত্যাগ করে চলে এসো এখানে, আমরা তোমাদের প্রোভাইড করব, তুমি এখানে সাধন ভজন করো। কারণ কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই, কৃষ্ণ জপ করতে থাকো এবং সংসারে মায়ামোহ ত্যাগ করো। একদম প্রথম আলটিমেট কথাটাই বলে দিলেন আর কি। তো আর কৃষ্ণ নাম যারা করছে না তারা সবাই নাস্তিক, এই ধরনের ভাবনা। আমি বৈষ্ণব ঘরের মানুষ হওয়া সত্ত্বেও আমার সেই দীনতা একটু হানি হলো বলে মনে হয়, আমার দীনতা থাকা উচিত ছিল। তো আমি তাকে বললাম যে দেখুন, ভারতবর্ষে কিন্তু একটা নাস্তিক হয়ে জন্মাতেও 14 জন্ম তপস্যা করতে হয়। কেননা এমন একটা অবস্থা এখানে, যেখানে যে লোকটা নাস্তিক আছে তেমন লোককেও আমি দেখেছি যে হঠাৎ একটা মন্দির সামনে পড়লে একটু হাত তুলে মাথায়, তিনি বিশ্বাস করেন না ঈশ্বরে, তো এটা করে ফেললেন, একটা অভ্যাসবশত করে ফেললেন। এরকম ধরনের লোক দেখেছি। বললাম যে এটা বলবেন না প্রভু, এটা বলবেন না আপনি, কেননা এখানকার লোক ভারতবর্ষের মানুষ তো,
তারা খুব পুণ্য করেই তো ভারতবর্ষে জন্মেছে। কাজেই সেই ভারতবর্ষের পুণ্যভূমিতে যারা জন্মেছে তাদের আপনি বেশিরভাগই আস্তিক ধরে নিতে পারেন, এবং তাদের ভাবনা কিন্তু আস্তিকতার দিক থেকে যদি বলেন, তারা সাধন ভজন করলেই উন্নতি করতে পারবেন, এবং সেটা গৃহস্থ থাকলেও অসুবিধা নেই, তার জন্য সব ছেড়ে ছুড়ে আসতে হয় না। কেননা অনেক 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 সাধু আমি জীবনে দেখেছি যারা গৃহস্থ, যেমন রাধা গোবিন্দনাথ, তিনি বৈষ্ণব দর্শনের কি বলবো ওরকম গুরু বোধহয় পৃথিবীতে হতে পারেন না, তিনি তো গৃহস্থ ছিলেন। তো এরকম অনেকেই গৃহস্থ ছিলেন যারা, তারা তো বাড়িতেই করেছেন, তারা সন্ন্যাস নেননি। নবদ্বীপে কানপ্রিয় গোস্বামী ছিলেন, গৃহস্থ ছিলেন, তাদের তো এরকম সন্ন্যাস নিতে হয়নি। তো ওনারা কানপ্রিয় গোস্বামীর নাম টাম জানেন না, তখন তখন উনি কিন্তু সমুজ্জ্বল হয়ে আছেন কানপ্রিয় গোস্বামী। যাই হোক, তাদের তারা চেনেন, মানে এসে তো যোগাযোগ করা উচিত ছিল এইরকম জায়গায়। যাই হোক, সেসব করেননি, ওনারা নিজেদের মতোই চলছেন, নিজেদের মতোই প্রচার করছেন। এবং সেই প্রচারটা আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়ালো যেটা ওই আর কি চৈতন্য মহাপ্রভুর বার্তা সত্যি হয়েছে, যে প্রেম সার্থক হয় যদি প্রেমে বিশ্বভর, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্বভর। তাহলে এই যে বিশ্বম্ভর নাম তারা সার্থক করেছে, কিন্তু এই সার্থকতার সঙ্গে সঙ্গে এটাও আমার মনে হয় যে ওদের মধ্যে একটা অদ্ভুত ধরনের আগ্রাসনেরও একটা ব্যাপার আছে বলে মনে হয়, যেটা অনেকটা আমেরিকান ইম্পেরিয়ালিজমের সঙ্গেও মেলে। যেন আমার কেমন যেন মনে হয় এটা, যে এটা আমার এই তুলনাটা করা ঠিক হলো না, যেহেতু তারা বৈষ্ণব, তারা সর্বত্র আছেন, কেন সর্বত্র এরকমটা প্রচার মনে করছেন, হচ্ছে? খুব কেন? ভালো মনে হয়। কেন যে যেখানেই যান সেখানে তাদের বড় মানুষদের সঙ্গে তারা যোগাযোগ করেন, এবং তাদের মন্দিরে আসতে বলেন, তারা ভুলে যান, একেবারে ভুলে যেতেই বাধ্য হন, এত সুন্দর তাদের সমস্ত ব্যবস্থা। তো আমি না ভোলারও কোনো কারণ নেই, বলতেই পারে, এটা কোনো কথা না। কিন্তু যত যোগাযোগগুলো, সেটা কিন্তু হ্যাঁ, এটা ঠিকই যে ওনারা একটা একটা ভোজন করাবেন, সকলকেই ভোজন করবেন, একই জিনিস খাচ্ছেন, সব ঠিক আছে, এদিক দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যোগাযোগের জায়গাগুলো খুব বড় জায়গা থেকে, যেখানে ওই যে বলেছিলাম যে বুদ্ধিজম যতখানি বড় হয়েছিল, রাষ্ট্র শক্তি তার পেছনে ছিল, কারণ সম্রাট অশোক সেখানে ছিল, ঠিক। সেরকম এখানেও ওনারা যে এতটা বিস্তার ওনাদের ঘটেছে, তার পেছনে কোথাও কোথাও রাষ্ট্র শক্তিও কাজ করেছে। তাতে আমি কোনো খারাপ দেখছি না। সমস্ত রাষ্ট্র যদি বৈষ্ণব হয় তাহলে তো বেশ ভালো, কিন্তু সমস্ত রাষ্ট্র তো বৈষ্ণব হয় না, কিন্তু রাষ্ট্রের পলিটিক্সও বৈষ্ণব হয় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্সটা ইউজড হয়, এরকম একটা জায়গায় কিন্তু তারা আছেন, এবং তাতে তারা কোনো খারাপ জায়গায় আছেন তা বলবো না, তারা কোন খারাপ কাজ করেছেন তাও ওই বলছি। এটা তাদের প্রচারের ক্ষমতা, তাদের প্রচারের সার্থকতা, এটাই বলবো। কারণ একজন মিশনারি যারা হবেন, তাদের এই ক্ষমতাটা থাকাই দরকার আছে, সেটা তারা করেছে। কিন্তু যত যত বৈষ্ণবের যে ভাবনা, বৈষ্ণবীয় যে ভাব, সেখানে তারা কি সেই রকম জায়গাটা তাদেরও থাকার দরকার, যাতে অন্তত তাদের একেবারে গুরু ভাই যারা গৌড়ীয় মঠগুলো যেগুলো আছে, তারা কেন একত্তর হন না তাদের সঙ্গে, এইখানে আমার একটু কষ্ট হয়। আর যে ভাবনাটা, যে তৃণাদপি শুনিছে না তরোরিব সহিষ্ণু না, যেন চৈতন্য মহাপ্রভুর বাণী, যে বৃক্ষ যেন কাটিলে হোক কিছু না বলয়, বৃক্ষকে কাটলেও যেমন সে বলে না, কিছু কথার উত্তর দেয় না, এবং তৃণ তাকে মারিয়ে গেলেও সে যেমন কোনো উত্তর দেয় না, এই যে দৈন্য ভাব যেটা, সেটা প্রচারের ক্ষেত্রে হয়তো কোনো কাজে লাগে না, তো শ্রীমান মহাপ্রভুর মোটো তো সেটা ছিল। যার ফলে দেখুন বাংলাদেশে কি হয়েছে আমি জানি না, যেখানে একজন কিছুদিন আগে একজন একজন এইরকম তিনি বোধহয় একটু অপমান টপমান করেছিলেন, যারা মাছ মাংস খায় তাদের সম্বন্ধে একটু
কথা বলেছিলেন, আমি তার যথেষ্ট প্রতিবাদ করেছিলাম বিভিন্ন চ্যানেলে, এবং তিনি শেষ পর্যন্ত মানে অন্য জায়গায় মানে তাকে সরিয়ে দেওয়া হয়। এখানেও শুনছি যে যিনি করেছেন তাকে তারা ডিজোন করছেন। এটাও বোধহয় একটা পলিটিক্সেরই অঙ্গ, কিন্তু কিছু কি করেছেন আমি কিন্তু জানি না, সত্যিই জানি না, কারণ আমি এত টিভি দেখি না এখন, আর অত কিছু খবরও রাখি না। কিন্তু এটা মনে হচ্ছে কোনো এমন কাজ করেছেন যাতে ওখানে একটা গন্ডগোল লেগেছে, তারপরে আবার এরা ডিজোন করে দিলেন, মানে এখানকার যে হিন্দু হিন্দু ব্যাপারটা এটাও ডিজলভড হয়ে গেল। সেটা হয়েছে, ভালোই হয়েছে, কারণ ওইভাবে এ করার কোনো মানে হয় না। এই হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর কোনো মানে হয় না, হিন্দু হিন্দু করার কোনো মানে নেই ওইরকম করে। তো সেটার জায়গায় ওনারা ডিজোন করে দিলেন, তাতে ওনাদের সুবিধেই হলো। বাস, এটা কেমন যেন মনে হয়, এই যে ডিজোন করা হঠাৎ করে, এখানে একটা পলিটিক্যাল ইস্যুস যেন কাজ করে, যেন ডিপ্লোম্যাসি কাজ করে, এরকম ভাবে মনে হয়। হয়তোবা খুব বড় যদি একটা মানে একটা একটা যদি খুব বড় ইনস্টিটিউশন তৈরি হয় সারা ভারতবর্ষ বিশ্ব জুড়ে যেটা আছে, তাদের এই পলিটিক্সের জ্ঞানটা থাকার কথা, এবং যেটা কর্পোরেটেও হয়, এরকম ধরনের পলিটিক্সের বোধ থাকাই কথা। কিন্তু আমার যেটা বারবার এটা মনে হয় যে একেবারে ঠিক চৈতন্য মহাপ্রভুর যে ভাবধারা, যেটা একেবারেই একটা একটা অদ্ভুত ধরনের সেগ্রিগেশন তৈরি করে, সলিপসিজম তৈরি করে, কিংবা একটু একটু এক ধরনের নিজের মধ্যে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে থাকাটা চায়, প্রচারের ক্ষেত্রে সেটা হয় না বটে, সেখানে একটা আমিত্ব চলেই আসে। তো আমার নিজের মনে হয় যে সেই যে প্রথম দিন দেখেছিলাম যে আই এম দ্য মহারাজা, সেই ব্যাপারটা আহ, যেন না থাকে, তাহলে খুব ভালো হয়। তাহলে সব জায়গায় বৈষ্ণব যারা আছেন তারা বোধহয় চৈতন্য মহাপ্রভুর ধারাতে আরো বেশি উদ্বুদ্ধ হবেন, হয়তোবা তাদের উপরেও অনেক বেশি আকর্ষণ আরো বাড়বে। যেখানে অনেক গরিব মানুষ, সাধারণ, একেবারে ওই একদিন একবেলা প্রসাদ পাওয়াই নয়, তারা যেন পরমার্থের পথ দেখাতে পারেন। আমি এইটা, অর্থাৎ ভগবানের নাম কীর্তন, এবং তার যে সমস্ত অঙ্গগুলি, যে অর্চন স্মরণ বন্দন ইত্যাদির জায়গায় সেই পরমার্থের দিকে যে নিয়ে যাওয়াটা, সেটা তারা বোধহয় আরো ভালো করতে পারবেন যদি সকলের সঙ্গে একটু একাত্ম হয়ে মেশেন। সেটা আমার ভালো লাগবে। আমার ইসকন সম্বন্ধে আর কিছু বলার নেই, তাদের দ্রষ্টটিও আমি দেখছি না, কিন্তু এটা ঘটনা যে খুব বড় ইনস্টিটিউশন যখন হয়ে যায়, সেটা একটা খুব বড় রকমেরই একটা খুব বড় জায়গা হয়ে দাঁড়ায়, যেখানে হয়তোবা সামান্যতম পলিটিক্সও লাগে। এটা আমার বারবার মনে হচ্ছে। আমি আমি আপনার কথার সমস্ত কথা শুনলাম, এবার আমি একটু সাম আপ করে আনছি। সেটা হচ্ছে যে ইসকন যখন প্রতিষ্ঠা হয়, মায়াপুর যখন প্রতিষ্ঠা হয়, তখন বাকি গৌড়ীয় মঠের সাথে আলাপ আলোচনা না করেই প্রতিষ্ঠা হয়, এবং এর মার্কেটিং, এর প্যাকেজিং এত ভালো ছিল। বিদেশ ঘুরে সাদা চামড়া ঘুরে আসলে তো তার মার্কেটিংটা এই দেশে ভালোই হয়। তার ভালো হয় মানে কি, একজন একজন যিনি শ্রদ্ধা করছেন, তিনি সাদা চামড়া কৃষ্ণ নাম করছেন, এটাতে তারা আরো মোহিত। আরে সাহেব কৃষ্ণ নাম করছেন, একদম, হ্যাঁ, এটা তো মুগ্ধতা সেখানে আরো বাড়ে। এটা মার্কেটিং এরই তো একটা অঙ্গ, সাহেবকে দিয়ে কৃষ্ণ নাম করানো মার্কেটিং। এবার এই মার্কেটিং এবং প্যাকেজিং, অর্থনৈতিক সম্ভার আসার পর এটা অটোমেটিক্যালি বাড়ে সবারই। কিন্তু আমার কেবল মনে হচ্ছে ইট হ্যাজ বিকাম আ কর্পোরেট বডি। এক্স্যাক্টলি আমি এটা বলতে চাইছি যে এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাচ্ছে। শুধু তাই না, আপনি যেটা বললেন যে এরা রাজনীতি ব্যবহার করে, আমি তো বলছি রাজনীতিবিদরাও এই ধর্মকে ব্যবহার করে। এই মিলিজুলি একটা ব্যাপার আছে, এই মিলিজুলি ব্যাপার করে একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড চলে এই ধর্ম প্রতিষ্ঠান আর রাজনীতিকে কেন্দ্র করে। আর তাতে মানে আপনি যেটা বলছেন যে চৈতন্য মহাপ্রভুর যে ভাবধারা, সেইটা প্রচারের থেকে আত্মম্ভরিতাটা বেশি প্রচার হয়ে যাচ্ছে। আই অ্যাম দ্য মহারাজা, এই কথাটা, হ্যাঁ, ওইটা হয়তো তারা হয়তো পরে হয়তো ভুল বুঝবেন বটে, কিন্তু ওইটা কিন্তু একটা সূত্রাত্মার মতো, ওইটা কিন্তু একটা সূত্র যে আই অ্যাম দ্য মহারাজা।
একদম এইটা ব্যাপারটা আমার সেই প্রথম দিন যেটা খুব খটকা লেগেছিল এবং খুব মজাও লেগেছিল, সেটা আমি জানলাম আমার এক্সপিরিয়েন্সটা। কিন্তু আবারও বলছি, তাদের আমি কোনো অসম্মান করছি না, কিন্তু যে কোনো ভাবেই হোক একটা অদ্ভুত কর্পোরেটাইজেশন এর মধ্যে কাজ করে বলে আমার মনে হয়। যেটু আপনি আমাদের ইসকন সম্বন্ধে এত তথ্য দিলেন, এত কিছু জানালেন, আপনাকে ধন্যবাদ জানাই। এরপরে একদিন আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানালাম, আরো অনেক কথা জানবো বলে। ভালো থাকবেন। সকলে ভালো থাকবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার।